রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। রাহাত, আপনার প্রতিবেদন দেখছিলাম আমরা, শ্বেতপত্রে বিগত সরকারের কোন কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখেছি যে শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে মোটামুটি 90 দিন আগে তাদের একটি 12 জনের দল করা হয় এবং তাদেরকে এই শ্বেতপত্র প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এবং আমরা তারপরে যেটি দেখলাম যে তারা এখানে বিগত সরকারের আমলে অর্থনৈতিক খাতে যেই অনিয়মগুলো হয়েছে বা দুর্নীতিগুলো হয়েছে, মোটামুটি সবগুলো বিষয়কেই তারা কিছু কিছু টাচ করেছেন এবং খুব ভালোভাবে পরিসংখ্যান ভিত্তিক করেই কিন্তু তারা এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। এবং আমরা দেখেছি যে শ্বেতপত্রে তারা বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছেন, যেগুলো হচ্ছে প্রথমত কুইক রেন্টালের ব্যাপারটি ছিল, মেগা প্রজেক্টে কীভাবে দুর্নীতি করা হয়েছে সেটি ছিল। এবং তারা এই শ্বেতপত্র প্রণয়নের জন্য একই সাথে বেশ কয়েকটি মিটিং করেছেন তারা নিজেদের মাঝে এবং অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে, এমনকি ইউএনডিপির 2 জন প্রতিনিধিও সেখানে ছিলেন এবং তারা গণশুনানিরও আয়োজন করেছিলেন। তো এই গণশুনানি বা এগুলো থেকে যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে একটি বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, আমরা যেমনটি জানি যে গত 15 বছরে মোটামুটি 234 বিলিয়ন ডলার সেটি পাচার হয়ে গিয়েছে। এবং এই যে পাচার সংখ্যাটি বিপুল একটি অর্থ পাচার হয়ে গিয়েছে, সেটির ক্ষেত্রে তার পেছনে দায়ী করছেন একই সাথে যেমন রাজনীতিবিদ রয়েছেন, তেমনি ভাবে উঠে এসেছেন যে প্রথম সারিতে রয়েছেন আমলারা, যারা এই দুর্নীতির কাজে রাজনীতিবিদদেরকে সহায়তা করেছেন। এবং এর দুর্নীতির অন্যতম সহায়ক হিসেবে বা দুর্নীতিটা কিসের মাধ্যমে হবে সেই মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে আসলে এই মেগা প্রজেক্টগুলোকে। সবচাইতে বেশি দুর্নীতিগ্রস্ত যদি আমরা বলি বিগত সময়টাতে আমলারা ছিলেন। এটা গণশুনানির মাধ্যমে তারা এটা বলেছেন। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যোগ করা প্রয়োজন যে আমরা দেখেছি যে দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো ছিল এগুলোর প্রথমেই কিন্তু তারা বলেছেন ব্যাংক খাতকে, অর্থাৎ যেখান থেকে পূর্ণাঙ্গ তথ্যটা পাওয়া সম্ভব এবং যেখানে আমাদের অনেক বেশি প্রভাব থাকে। এরপরে এসছে অবকাঠামো খাতের পরবর্তীতে আমরা দেখেছি জ্বালানি খাত এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা প্রযুক্তি খাতের কথা বলেছেন। এবং এখানে একটি বিষয় তিনি উল্লেখ করেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য যিনি আজকে এটি উপস্থাপন করেছেন, তিনি এখানে বলেছেন যে প্রযুক্তি খাতে একটি সফটওয়্যার কোত্থেকে কেনা হলো এবং এটি কত দামে কেনা হলো, আসলেও এই দামটি কি সঠিক ছিল কিনা। কারণ একটি অ্যাপ আমরা দেখা যাচ্ছে যে অল্প দামের অ্যাপ, সেটি আমরা অনেক বেশি দামে যদি ক্রয় করে সেটিকে আমরা আবার ভাড়া দিই এবং সেই ভাড়াটুকু ন্যায্য আমরা পাবো কিনা। তো এই বিষয়গুলোকে তিনি হাইলাইট করেছেন এবং এভাবে তিনি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো ছিলেন সেগুলোকে ক্রমভাবে সাজিয়েছেন। জি রাহাত, আপনি বলছিলেন 234 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে বাংলাদেশ থেকে, তার মানে কি আসলে দুর্নীতি ও লুটপাট করতেই এই মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল? মেগা প্রকল্পগুলো শুধুমাত্র যে দুর্নীতির জন্যই নেওয়া হয়েছে এটা হয়তো বা সরাসরিভাবে বলা যাবে না। এক্ষেত্রে আমি মুস্তাফিজুর রহমানের একটি বাক্য এখানে কোট করবো, যেটা আমরা প্যাকেজেও কিছুক্ষণ আগে নিউজেও দেখছিলাম, যে তিনি বলছেন যে মেগা প্রকল্পগুলো কি আমাদের প্রয়োজন ছিল না? হ্যাঁ, কিছু মাত্রায় হয়তো বা প্রয়োজন ছিল, কিন্তু সেই প্রয়োজনীয়তাটা আসলে নির্ভর করে যে আমরা সেখান থেকে কতটুকু লাভবান হচ্ছে। যে মেগা প্রকল্পগুলো আমরা খুব অল্প দামে করতে পারতাম, স্বল্প খরচে করতে পারতাম, সেগুলোই কিন্তু যখন দুর্নীতির উদ্দেশ্য করা হয়েছে তখন আমরা দেখেছি এখানে মোটামুটি উন্নয়ন বাজেটের 40% কিন্তু দুর্নীতির কারণে লোপাট হয়ে গিয়েছে এবং এখানে 70% মূল্য সেটি বাড়ানো হয়েছে। এবং এই মেগা প্রজেক্টগুলোর মাঝে যেমন ছিল, আমরা মেট্রো রেলের কথা দেখেছি এবং এখানে বলেছে যে 14টি মেট্রো রেল এবং 25টি পদ্মা সেতু এর মাধ্যমে হয়ে যেতে পারতো, যে পরিমাণ টাকা এখান থেকে লুটপাট করা হয়েছে। এবং অন্য একটি দিকে উনি যেটি বলেছেন যে আমরা জানি যে আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য কুইক রেন্টালের একটি ব্যবস্থা করা হয়েছিল। তো এই যে আইন করে হচ্ছে যে দুর্নীতি করার একটি পথ, তখন বা ওনারা যেটি বলেছেন যে একটি মহাসড়ক খুলে দেওয়া হয়েছিল এই কুইক রেন্টাল বা এই ধরনের আইনের মাধ্যমে। এবং ওনাদের যে শ্বেতপত্রের যে নামটা সেটাও যদি আমরা দেখি যে ওনার বাংলায় নামটি হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র, একটি উন্নয়ন আখ্যানের ব্যবচ্ছেদ। অর্থাৎ উন্নয়ন আখ্যান নামে আমরা এতদিন যতটুকু শুনে এসেছি বা যা শুনে এসেছি সেই উন্নয়ন আসলেই প্রকৃতপক্ষে কতটুকু উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জন্য কতটুকু হয়েছে সেটির ব্যবচ্ছেদ এখানে করেছেন। এবং এটি শেষ করা যায় একটি বাক্য দিয়ে যে আমাদের বাংলাদেশের এখন মোটামুটি 85% সম্পদের মালিকানা কিন্তু কেবলমাত্র 10% মানুষের হাতে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমরা উন্নয়নে আসলে কতটুকু মাস পাবলিকের কাছে পৌঁছাতে পেরেছি। জি রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কায়েস রাহাত, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন নিয়ে জানাচ্ছিলেন আমাদের।